হ্যালো স্টুডেন্টস, আজ আমরা কোশ্চেন নাম্বার 11 কি বলছে যে একজন সাইকেল আরোহী ভি বেগে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথের বাঁক ঘোরার সময় অনুভবের সঙ্গে যে কোন আনন্দ হবে তার মান কত। অ্যাকচুয়ালি আমরা যে আসলে সূত্রটা ছিল tan θ = v²/rg। এটা হচ্ছে আমাদের মেন সূত্র হচ্ছে এটাই, যে tan θ = v²/rg। ঠিক আছে, v²/rg। এখন এই থিটাটা কি সেটাকে জানতে হবে। এই থিটাটা হচ্ছে কি বলছি, যে উলম্বের সঙ্গে যে কোণ করে, অর্থাৎ এই কোণটা, অর্থাৎ এখানে থিটা অন, অ্যাকচুয়ালি এখানে থিটা মানে থিটা অন। আমরা এটাকে যদি লিখি থিটা অন দিই, তাহলে tan θ অন সমান লিখতে পারি v²/rg। অ্যাকচুয়ালি তো আমরা যদি দেখি tan θ2 সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে tan 90 - θ অন। তার মানে এখান থেকে কি পাবো, cot θ অন। আর cot মানে 1/tan θ অন। এবার 1/tan θ অন, tan θ মানে v²/rg, তাহলে এটা হবে rg/v²। এখন যদি আমরা দেখি তাহলে tan θ2 সমান কি হচ্ছে rg/v², তাহলে θ2 সমান কত হবে tan ইনভার্স rg/v²। ঠিক আছে, তাহলে উত্তর কি আসছে, অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 12 কি বলছে, রাস্তা এবং চাকার ঘর্ষণ গুণাঙ্ক 0.6। রাস্তা এবং চাকার ঘর্ষণ গুণাঙ্ক কত বলেছে, 0.6। গাড়িটি সর্বোচ্চ কত বেগে 150 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁক নিরাপদে অতিক্রম করতে পারবে, সেটা আমাদের চেয়েছে। তাহলে কি কি দেওয়া আছে সেগুলো আগে আমরা লিখে নিই। কোশ্চেন নাম্বার 12 কি বলছে, কোশ্চেন নাম্বার 12 বলছে, কোশ্চেন নাম্বার 12 কি কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর মান দেওয়া আছে। ঘর্ষণ গুণাঙ্ক যদি আমরা মিউ এস বলি, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বা ঘর্ষণ গুণাঙ্ক, মিউ এস মানে কত বলেছে, 0.6 বলেছে। কি বলেছে, যে রাস্তা এবং চাকার ঘর্ষণ গুণাঙ্ক 0.6, অর্থাৎ আমাদের মিউ এস বা ঘর্ষণ গুণাঙ্ক যেটা আমাদের যে ঘর্ষণ মিউ এস দিয়ে লিখি আমরা, সেটা হচ্ছে 0.6। গাড়িটি সর্বোচ্চ কত বেগে 150 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বাঁক নিরাপদ অতিক্রম করবে। তার মানে এখানে একটা ব্যাসার্ধ দেওয়া আছে, সেটা হলো 150 মিটার। সেটা হলো 150 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা কি করবে, বাঁক নিরাপদ অতিক্রম করবে সর্বোচ্চ কত বেগ চালালে। তো সর্বোচ্চ বেগ বের করার আমাদের একটা সূত্র আছে। সেখানে আমরা সর্বোচ্চ বেগ বের করতে গেলে আমাদের কি জানতে হবে, সর্বোচ্চ বেগ ভি √/√/μs r/g। এটাই আমাদের সূত্র, সর্বোচ্চ বেগ বের করার ভি ম্যাক্সিমাম। তো ভি ম্যাক্সিমাম বের করার সূত্র কি, যে √/μs r/g, যেখানে জি এর মান এক্ষেত্রে আমরা ধরে নিলাম 10, এটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারটা জি এর মান। যদি এটা হয় তাহলে আমরা ভিএম এর মান কত পাবো, এখানে মান বসাতে হবে 0.6 ইন্টু আর এর মান কত, 150 ইন্টু 10। এখান থেকে কত হবে, √/, এর মধ্যে 6/10 ইন্টু 150 ইন্টু কত 10, 10 কেটে যাবে, 6×15 = 90, অর্থাৎ এর মধ্যে কত হচ্ছে 900 মানে 30 বেরোবে, অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে সর্বোচ্চ বেগ হতে হবে। তো সর্বোচ্চ বেগ কত হতে হবে, 30 মিটার পার সেকেন্ড। অপশন সি হচ্ছে রাইট আনসার। অপশন সি হচ্ছে রাইট আনসার। বোঝা গেল কোশ্চেন নাম্বার 12। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12 গেল। কোশ্চেন নাম্বার 13 কি বলছে, কোশ্চেন নাম্বার 12 বোঝা গেল। কি বলেছে, ঘর্ষণ গুণাঙ্ক বলেছে, রাস্তা এবং চাকার ঘর্ষণ গুণাঙ্ক 0.6 বলেছে, এবং যে বাঁকটা নেবে সেই বাঁকটা বলেছে, তার সে বাঁকের ব্যাসার্ধ বলেছে 150 মিটার, 4 এর মান। এখন বলছে জি এর মান যদি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, এটা আলাদা করে বলে দেয়নি, কিন্তু 10 মিটার না ধরলে আমাদের 30 উত্তর আসবে না। যদি 9.8 ধরে তাহলে মানটা 30 এর থেকে কম আসবে। তো আমাদের অপশনে 30 এর থেকে কমে কোনো পয়েন্টের উত্তর আসতে পারে, কিন্তু এখানে সেটা দেওয়া নেই, কোনো পয়েন্টের উত্তর দেওয়া নেই। তার ফলে আমরা কি করলাম, এটাকে 10 ধরে নিয়ে বললাম, যাতে আমাদের সরাসরি 30 উত্তর চলে আসে। তো কি করলাম, ভি মানে ম্যাক্সিমাম বেগ বের করার সূত্রটা কি, √/μs অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু ব্যাসার্ধ ইন্টু হচ্ছে জি এর মান গুণ হয়। এখানে মানগুলো বসিয়ে দিলাম, ভি ম্যাক্সিমাম মান বেরিয়ে গেল। কত আসলো, ভি ম্যাক্সিমাম মান হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 13 কি বলছে, কোশ্চেন নাম্বার 13 বলছে যে 1 কেজি ভরের একটা বস্তুকে কি করছে, আমরা সুতো দিয়ে ঝোলানো হচ্ছে। 1 কেজি ভরের একটা বস্তুকে কি করছি, সুতো দিয়ে বেঁধে অনুভূমিক সমতলের উপরে রাখা হয়েছে। তার সুতোটিকে অনুভূমিক রেখে 3 rpm কৌণিক বেগে বস্তুটিকে বৃত্তাকার পথে ঘোরাতে শুরু করলো। এখন সুতোটির টান 4 গুণ করা হলে বস্তুটির পরিবর্তিত বেগ কত হবে। এখানে কিন্তু দুটো কন্ডিশন আছে। দুটো কন্ডিশন কি কি বলছে, দুটো কন্ডিশন বলছে যে একটা হচ্ছে 1 কেজি ভরের একটা বস্তু আছে,
সুতো দিয়ে বেঁধে একটি অনুভূমিক তলের সঙ্গে উপরে রাখা হয়েছে। কি কি দেওয়া আছে একটু লিখে নিই। দেওয়া আছে ভর, যার মান বলেছে 1 কেজি একটা ভর রাখা আছে। ওকে, তো বলছে সুতো দিয়ে বেঁধে কি করেছি একটা অনুভূমিক সমতলের উপরে রাখা হয়েছে। সুতোটিকে অনুভূমিক রেখে 3 RPM কৌণিক বেগে বস্তুটিকে বৃত্তাকার পথে ঘোরাতে শুরু করা হয়েছে। তাহলে আমাদের ওমেগা আই এর মান বা ওমেগা ইনিশিয়াল যে ওমেগাটা তার মান বলেছে 3 RPM, মানে রোটেশন পার মিনিট। RPM বলেছে, তাহলে এবং প্রাথমিক যে টানটা আমাদের যে প্রাথমিক টান তার মান কত বলেছে? প্রাথমিক যে টান তার মান বলেছে ধরলাম টি। প্রাথমিক যে টান সেটাকে আমরা T1 ধরতে পারি। এখন বলছে প্রাথমিক টান যদি T1 হয় এবং আমরা সুতোটাকে অনুভূমিক রেখে 3 RPM কৌণিক বেগে বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাতে শুরু করলাম এবং সুতোর টান 4 গুণ করা হলো। এখন সুতোর টান, এখন নতুন যে টানটা 4 গুণ করার পরে যে নতুন যে টানটা হবে, নতুন টান তার মান কত হবে? আর যদি আমরা T2 ধরি তার মান হবে 4 ইন্টু T1, 4 ইন্টু T1। ঠিক আছে, এটা হচ্ছে নতুন টান হবে। এখন যে 4 গুণ বেড়েছে, এখন বলছে যে 4 গুণ করা হলো, এখন সুতোর টান 4 গুণ করা হলে বস্তুর পরিবর্তিত বেগের মান কত হবে? বলছে যখন একটি বস্তু অনুভূমিক সমতলে বৃত্তাকার পথে ঘোরানো হয়, বৃত্তাকার পথে যখন ঘোরে, কি বলছে যখন একটা বস্তুকে অনুভূমিক সমতলে বৃত্তাকার পথে যখন ঘোরানো হচ্ছে, একটা বস্তুকে অনুভূমিক সমতলে বৃত্তাকার পথে যখন ঘোরানো হয় তখন টান কেন্দ্রমুখী বল সরবরাহ করে, অর্থাৎ একটা কেন্দ্রমুখী বল কাজ করে। তখন একটা বস্তুকে ধরো একটা বস্তুকে আমরা বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, এখানে সুতোর টান আছে, এই সুতো এই বস্তুর এখানে আছে, যখন এটাকে বৃত্তাকার পথে ঘোরানো হয় তখন সুতোর টান এদিক বরাবর কাজ করে, কেন্দ্রের দিকে কাজ করে। যখন বস্তুটা যখন এই জায়গায় আসে তখন সুতোর টান এদিক বরাবর কাজ করছে, এখানে সুতোর টান এদিক বরাবর কাজ করছে, বস্তুর এখানে সুতোর টান এদিক বরাবর কাজ করছে। সবসময় কি করে? কেন্দ্রাভিমুখে যেটা বল কাজ করে, যা যা কার সঙ্গে সমান হয়, যা কিন্তু আমাদের প্রয়োজনীয় কি করে, আমাদের একটা কেন্দ্রমুখী যে বল তার সঙ্গে সমান হবে সুতোর টান। তাহলে লিখতে হবে টিটা কার সঙ্গে সমান হয়? এই টি সমান হয় আমাদের কেন্দ্রমুখী বল, বলের সঙ্গে সমান হচ্ছে, অর্থাৎ এফ এর সঙ্গে, কেন্দ্রমুখী একটা এফ এর সঙ্গে সমান হয়, যার মান কত? এম আর ওমেগা স্কোয়ার, এম আর ওমেগা স্কোয়ার, এটার সঙ্গে সমান হয়। এখন বলেছে প্রথম কন্ডিশন আর দ্বিতীয় কন্ডিশন যদি আমরা দেখি, প্রথম কন্ডিশনের ক্ষেত্রে কি বলেছে? প্রথম ব্যাসার্ধ কিন্তু এখান থেকে তো এইটুকু মান আর বলেছে, তো আর কিন্তু সব করার ক্ষেত্রে আরো একই হবে। প্রথম কন্ডিশনে এখন বৃত্তটাকে আমরা ব্যাসার্ধটা কিন্তু বাড়াইনি, ব্যাসার্ধ একই রেখেছে। তো এখন বলছে যদি আমরা প্রথম এই সূত্রটা আমাদের এইটা, ঠিক আছে, যে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলে সরবরাহ করবে, যার হচ্ছে আর ভি ওমেগা স্কোয়ার, যার টি সমান আর ভি ওমেগা স্কোয়ার, সুতরাং টান এটার সঙ্গে সমান হবে। এখন যদি আমরা প্রথম কন্ডিশনের ক্ষেত্রে দেখি তাহলে আমরা কি পাবো? প্রথম কন্ডিশনের ক্ষেত্রে আমার সুতরাং টান T1 ছিল, বস্তুর ভর এম থাকবে, আর ব্যাসার্ধ থাকবে, কেন হবে ওমেগা 1 স্কোয়ার। ঠিক আছে, আর দ্বিতীয় ক্ষেত্রে এটা 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ কি হবে? সুতরাং টান T2 হয়ে গেল। যখন কি বলছে, আর সুতরাং টান যদি T2 হয় তাহলে সমান সমান 4 গুণ T1 করতে পারি, এটাকে আমরা 4 গুণ T1 সমান সমান এম ইন্টু আর ইন্টু ওমেগা 2 তার স্কোয়ার। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন এই 1 আর 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? একে যদি আমরা অনুপাত করি, পরবর্তী বেগ বের করতে বলেছে কত হবে, কত গুণ, সেটা লিখলেই হয়ে যাবে। তাহলে আমরা এখন যদি 1 আর 2 যদি আমরা ভাগ করি তাহলে কি হবে? আমরা পাবো T1 বাই T2, T2 বাই T1 বা T1 বাই T2, কেন কাজে পড়ছে না, কি পাবো আমরা? আমরা পরে লিখতে পারি যে T2 বাই T1, T2 বাই কি লিখতে পারি? T1, তার মান কত হবে বলছে? তার মান হবে m ইন্টু আর ইন্টু ওমেগা 2 তার স্কোয়ার, ওমেগা 2 তার স্কোয়ার বাই m ইন্টু আর ইন্টু ওমেগা 1 তার স্কোয়ার। এম আর আর কেটে যাবে, তাহলে কত হবে? ওমেগা 2 বাই ওমেগা 1 তার স্কোয়ার। এখন এটার মান কত আসছে? এখান থেকে T2 এর মান হচ্ছে 4T1 বাই T1, কাটাকাটি করলে 4 পড়ে থাকছে, তাহলে 4 সমান সমান ওমেগা 2 বাই ওমেগা 1 তার স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারি ওমেগা 2 বাই ওমেগা 1 সমান সমান 2 হবে। উভয় পাশে আমরা কি করছি? উভয় পাশে বর্গমূল করছি, করলে তাহলে কত হচ্ছে? 4। তাহলে ওমেগা 2 মানে কত হবে? তাহলে 2 ইন্টু ওমেগা 1, 2 ইন্টু ওমেগা 1 হবে আমাদের। আর আমাদের ওমেগা 1 এর মান কত? ওমেগা 1 এর মান হচ্ছে, বলছি ওমেগা 1 বলতে পারি আমরা, ওমেগা 1 এর মান কত? 3 আরপিএম। তাহলে 2 গুণ 3 মানে 6 আরপিএম হচ্ছে আমাদের রোটেশন পার মিনিট। আরপিএম 6 আরপিএম হচ্ছে আমাদের অ্যান্সার হবে। কি করলাম আরেকবার বলি। বলছে 1 কেজি ভরের একটা বস্তু সুতো থেকে বেঁধে একটা অনুভূমিক তলের উপরে রাখা হয়েছে, সুতোটিকে অনুভূমিক রেখে 3 আরপিএম কৌণিক বেগে বস্তুটিকে বৃত্তাকার পথে ঘোরাতে শুরু করা হলো। বলছে সুতোর টান 4 গুণ করা হলে পরবর্তীতে বেগ কত হবে? তো আমরা কি জানি? এম এর মান 1 কেজি বলে দিয়েছে। আমাদের যে প্রথমে যে কৌণিক বেগে ঘোরানো হচ্ছিল সেটা হচ্ছে ওমেগা 1, 3 আরপিএম, 3 আরপিএম ভাবে ঘোরাচ্ছে, রোটেশন পার মিনিট। প্রাথমিক টান কত? ওমেগা, প্রাথমিক টানটা আমরা T1 ধরে নিয়েছি,
নতুন টার্ম তাহলে কত হবে T2 এর মান বলছে প্রথম যে টার্মটা ছিল প্রাথমিক টার্মের 4 গুণ, মানে 4 গুণ করে দিলাম। এবং আমাদের সূত্রটা কি বলছে যে কোনো বস্তু যখন অনুভূমিকভাবে ঘোরানো হয়, কোনো বস্তু যখন অনুভূমিকভাবে কোনো একটা বস্তু যখন অনুভূমিক সমতলে যখন বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, তখন কিন্তু সেই সূত্রটা সবসময় কি হয়, কেন্দ্রামুখে কাজ করে। কেন্দ্রামুখে কাজ করে বা কেন্দ্রামুখী বলের সঙ্গে সমান হয়ে যায়। সূত্রটা কি হয়, কেন্দ্রামুখী যে বলটা কাজ করে অভিকেন্দ্র বল তার সঙ্গে কিন্তু সমান হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, আছে এম আর ওমেগা স্কোয়ার পেলাম। এখানে টি এর মধ্যে কত হলো এম আর ওমেগা স্কোয়ার, যেটা অভিকেন্দ্র বল বা আমাদের এখান থেকে আমাদের যেটা কেন্দ্রমুখের যে বলটা কাজ করছে তার সঙ্গে কিন্তু এটা সমান হয়ে যাচ্ছে। তাহলে টি1 এর মানে এখান থেকে কত হবে, টি1 ইজ ইকুয়াল টু এম আর ওমেগা স্কোয়ার। আটটা এম তো দুই ক্ষেত্রে একই হবে, বস্তু একই আছে, এবং আটটা এখানে একই করলাম কেন, কারণ আমাদের সেন্টার থেকে আমাদের যে পরিধির যে দূরত্ব সব ক্ষেত্রে একই, কারণ আমরা পরবর্তী বেগের ক্ষেত্রে কিন্তু বৃত্তের পরিধি চেঞ্জ করিনি, ঠিক আছে, বা বৃত্তের ব্যাসার্ধ চেঞ্জ করা হয়নি। তাই দুই ক্ষেত্রে আর রাখলাম। তাহলে টি1 আর টি2 এর মান পেলাম, টি2 কে টি1 দিয়ে ভাগ করলে আমরা পেলাম 4, সেখান থেকে 4 থেকে 2 পেলাম। তাহলে ওমেগা 2 ইজ ইকুয়াল টু 2 ইনটু ওমেগা 1, ওমেগা 1 এর মান 3 ছিল, 3 গুণ 6 আরপিএম হচ্ছে আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14 কি বলছে, কোশ্চেন নাম্বার 14 বলছে যে আমাদের কৌণিক বেগ দেওয়া আছে এবং ব্যাসার্ধের মান দেওয়া আছে। আমাদের সেখানে কি করতে হবে, কৌণিক বেগ এবং ব্যাসার্ধ থেকে আমাদের যেটা করতে হবে সেটা হলো ভেক্টর ফর্মে আমাদের ক্রস গুণফল করতে হবে। এখানে ক্রস গুণফল করতে হবে। কি বলেছে, একটা কণার কৌণিক গতিবেগ ওমেগা ভেক্টর ইজ ইকুয়াল টু 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস k ক্যাপ, এবং কণাটি স্থিরাঙ্ক বলেছে আর ভেক্টর সমান সমান 5i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 6k ক্যাপ হলে রৈখিক গতিবেগ কত হবে। রৈখিক গতিবেগ চাই যেখান থেকে আমার, তাহলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে যেটা করতে পারি, কোশ্চেন নাম্বার 13, এটা কোশ্চেন নাম্বার 13, এটা কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 কি বলছে, কোশ্চেন নাম্বার 14 বলছে যে রৈখিক ভরবেগ ভি ভেক্টর সমান, আমরা কি জানি যে ভি ভেক্টর সমান সমান ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর, ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর। তাহলে ভি এর মান যদি আমরা বের করি, তাহলে বলছে আই ক্যাপ জে ক্যাপ ডিটারমিনেন্ট করে করতে হবে কে ক্যাপ এর মান কত, আই ক্যাপে ভি এর ওমেগার মান কত বলেছে 3 মাইনাস 4 প্লাস 1, 3 মাইনাস 4 প্লাস 1, শুধু 1 লিখলে হবে, প্লাস 1। আর এর মান কত বলছে 5 মাইনাস 6 প্লাস 6, 5 মাইনাস 6 প্লাস 6, শুধু 6। তাহলে এখান থেকে ডিটারমিনেন্ট করলে প্রথমে আই ক্যাপ সমান ইনটু কত হবে মাইনাস 24, কত হবে মাইনাস 4 6 24 মাইনাস প্লাস 6, মাইনাস 4 6 24, আর এখানে মাইনাস আর এই মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস আর সূত্রের মাইনাস, মাইনাস প্লাস 6 হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস 24 প্লাস 6। আচ্ছা সূত্রের মাইনাস জে ক্যাপ, সূত্রের জে ক্যাপ হলো, ঠিক আছে, জে ক্যাপ সমান কি লিখতে পারি আমরা যে 3 6 18, 18 মাইনাস 5, জে ক্যাপ মানে এই লাইনটা বাদ যাবে এবং এই লাইন বাদ যাবে, তাহলে 3 6 18 মাইনাস 5 1 5, 18 মাইনাস 5 হবে, ঠিক আছে, 18 মাইনাস 5 প্লাস কে ক্যাপ, কে ক্যাপ মানে কি লাস্টের লাইনটা পুরো বাদ যাবে, লাস্টের লাইনটা যদি পুরো বাদ যাবে, লাইন বাদ গেলে কত হবে 4 5 20 মাইনাস 20, এখানে কত হবে অ্যাকচুয়ালি 3 6 18 মাইনাস 18, আগে 18টা গুণ হবে মাইনাস 18 আর হচ্ছে মাইনাস 4 4 5 20 মাইনাস হচ্ছে প্লাস 20, প্লাস 20। তাহলে এখান থেকে কত পাবো আমরা, এখান থেকে পাবো 24 থেকে 6 বাদ দিলে 18 আর 6 24, তাহলে হচ্ছে মাইনাস 18 আই ক্যাপ, ঠিক আছে, এখান থেকে 18 থেকে 5 বাদ দিলে 13, তাহলে মাইনাস 13 জে ক্যাপ, আর এখান থেকে কত পাবো 18 থেকে 20 প্লাস 2 কে ক্যাপ। এটা আমাদের অ্যান্সার মাইনাস 18 প্লাস মাইনাস 13, মাইনাস 18 মাইনাস 13 প্লাস জি, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। কি করলাম তাহলে, এখানে ভি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর, ক্রস প্রোডাক্ট করতে হয়েছে, ডট প্রোডাক্ট মোটেও নাই, ক্রস প্রোডাক্ট আমরা ডিটারমিনেন্ট দিয়ে করেছি। তো কি করতে হয়, যখন আমি আই ক্যাপ নেবো তখন কি করতে হবে, এই দুটো, তখন আই ক্যাপ যখন আমরা নেবো তখন এই লাইনটা এবং এই লাইনটা বাদ চলে যাবে, এই দুটো গুণফল ইন্টু মাইনাস এই দুটোর গুণফল, ঠিক আছে। তারপর যখন মাইনাস সূত্রের মাইনাস এটা, কিন্তু জে ক্যাপ যখন নেবো তখন এই লাইনটা এবং এই লাইনটা বাদ যাবে, এবং সেটাতে কত হবে আমাদের এটা 318 গুণ করতে হবে, তার সঙ্গে 5 বিয়োগ যাবে। তারপরে কে ক্যাপ যখন নেবো তখন কে ক্যাপ এবং উপরের লাইন বাদ যাবে, তখন 318 মাইনাস মাইনাস হয়ে প্লাস 4 হচ্ছে, হয়ে কিন্তু আবার যোগ বিয়োগ করলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো কোশ্চেন নাম্বার, এটা হলো কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 15 কি বলেছে, কোশ্চেন নাম্বার 15 বলছে, এখানেই করছি, কোশ্চেন নাম্বার 15 বলছে কি যে একটি ঘড়ির মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত কত। একটা ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, আমরা যদি দেখি মিনিটের কাঁটার ক্ষেত্রে আর ঘন্টার কাঁটার ক্ষেত্রে দুটো আলাদা পার্ট করি, একটা হচ্ছে মিনিটের কাঁটা, হচ্ছে মিনিটের কাঁটা, আর একটা হচ্ছে ঘন্টার কাঁটা। এই ঘন্টার কাঁটাতে আগে একটা অঙ্ক ছিল ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা কি বলছে, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা। মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ পথ ঘুরে কতক্ষণে, 1 ঘন্টায়, কতক্ষণ সময় নেয়, 1 ঘন্টা সময় নেয়, অর্থাৎ আমরা বলতে পারি এর কৌণিক বেগের মান কত হবে, তাহলে
কৌণিক বেগ ওমেগা আমরা যদি ওমেগা এম ধরি, মিনিটের জন্য এম সমান সমান কত হবে তাহলে 2π/t, টি মানে কত পর্যায়তে এক পাক ঘুরতে যে সময় লাগে, তো কতক্ষণ লাগে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট। আমি যদি মিনিটে করি তাহলে 60 মিনিট হবে। আবার যদি ঘন্টা ঘন্টার ক্ষেত্রে ওমেগা এইচ যদি বলি আমরা, তার মান কত হবে 2π বাই একবার ঘুরতে কত সময় লাগে 12 ঘন্টা, মিনিটে কাটার 12 ঘন্টা সময় লাগে, তাহলে 12 × 60 করলে কত হবে আমার মিনিটে চলে আসবে 12 ঘন্টা × 60, টোটালটা মিনিটে চলে আসছে, তাহলে 12 × 60। তো ওমেগা এম আর ওমেগা এইচ এর মান বেরিয়ে গেল। এখন বলছে তোর অনুপাত করতে বলছে, তো কোনটার বাই কোনটা, মিনিটের কাটা বাই ঘন্টার কাটা, তো মিনিটের কাটা বাই ঘন্টার কাটা যদি করা যায় তার মানে WM/WH তার মানে হচ্ছে 2π বাই কত 60 ইন্টু এইচটা উল্টে যাবে, অর্থাৎ 12 × 60 বাই W 2π কাটবে, 60 কাটবে, অর্থাৎ 12/1, অর্থাৎ 12:1। উত্তর কত তাহলে 12:1। এটা হচ্ছে অপশন সি রাইট আনসার। অপশন সি হচ্ছে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 16 কি বলছে, কোশ্চেন নাম্বার 16 কি বলছে, কোশ্চেন নাম্বার 16 বলছে যে একটি বস্তু বৃত্তীয় পথে এ ত্বরণ নিয়ে ঘুরছে, যদি বস্তুটির দ্রুতি দ্বিগুণ করা হয় তবে প্রথম আর দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণের অনুপাত কি হবে। আমি ধরলাম এটা ফার্স্ট কন্ডিশন, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশনে, ফার্স্ট কন্ডিশনে ধরলাম যে বস্তুটির হচ্ছে বৃত্তপথে এ ত্বরণ নিয়ে চলছে, আমি ধরলাম ইনিশিয়াল স্পিড সেটা v1 = ধরলাম v, ইনিশিয়াল যে স্পিডটা সেটা আমি বা প্রাথমিক যে আমাদের বেগ সেটা ধরলাম v, তাহলে প্রাথমিক যে ত্বরণ সেটা সমান a1 = কত হবে v1² হবে। কি হবে v1² তার মানে আমরা বলতে পারি v²/r। এটা আমাদের ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে। এবং সেকেন্ড কন্ডিশনে বলছে দুদিকে ডবল করা হচ্ছে, তাহলে v2 এর মান কত হবে 2v হবে, তাহলে a2 এর মান কত হবে হচ্ছে v2² r, তার মানে এখানে কত হবে 2v তার হোল স্কয়ার বাই কিন্তু r, তার মানে 4v² কিন্তু r হবে। ওকে, তাহলে এখন বলছে ত্বরণের অনুপাত কত হবে সেটা চেয়েছে, দ্বিতীয় এবং প্রথম ক্ষেত্রে, অর্থাৎ দ্বিতীয়টা আগে দিয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি a2/a1 এর মান চাইছে। a2 মানে কত 4v²/r ইন্টু a1 মানে কত r বাই, এখানে v² উল্টে যাবে r/v², v² r কাটলে 4/1 মানে 4:1 হচ্ছে আমার অ্যান্সার। কত উত্তর 4:1। দেখা গেল কোশ্চেন নাম্বার 17 যে ত্বরণের মান, অ্যাকচুয়ালি এখানে যে সূত্রটা মনে রাখতে সেটা হলো a = কি লেখা যেতে পারে ω²r বা v²/r, এটা কিন্তু লেখা যেতে পারে, বোঝা গেল। এটা কিন্তু সূত্র, আমাদের এই সূত্রটা হলো কাজে লাগবে অনেক জায়গায়, খাতায় লিখে রাখতে পারো এই সূত্রটা কিন্তু খুব ভালো। বলছে কোশ্চেন নাম্বার 17 কি বলছে, কোশ্চেন নাম্বার 17 বলছে যে এত কেজি ভরের একটা বল এত মিটার 0.5 মিটার লম্বা তারের এক প্রান্তে বেঁধে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, বলটি 1 মিনিটে 231টি পূর্ণ আবর্তন সম্পন্ন করে, তারের অসভার কি পরিমাণে হবে বা কি হবে সেটা বলেছে। তো এম এর মান কত বলেছে, এম এর মান বলেছে 0.12 কেজি, এম এর মান বলে দিয়েছে, লিখে নিলাম। বলছে লম্বা তারের একটা বলটি এত মিটার লম্বা তারের এক প্রান্তে বেঁধে ঘোরানো হচ্ছে, মানে আর এর মান বলেছে অর্থাৎ লম্বা তার মানে জিনিসটা কেমন, একটা লম্বা তারে যদি আমরা এভাবে ঝুলিয়ে রাখি, লম্বা তারের ক্ষেত্রে যদি এভাবে ঝুলিয়ে রাখা হয় তাহলে কি হবে, যেটুকু অংশ ঝুলবে সেটুকুই ব্যাসার্ধ হিসেবে কাজ করবে, কারণ ওটাই তো বৃত্তাকার পথে ঘুরবে, তো ওটাই ব্যাসার্ধ হিসেবে কাজ করবে। তাহলে ব্যাসার্ধের মান কত বলেছে, ব্যাসার্ধের মান বলা হয়েছে 0.5 মিটার, 0.5 মিটার, বোঝা গেল, মানে এটাই কিন্তু বোঝা যাচ্ছে। এবং সে কি হচ্ছে মিনিটে কি হচ্ছে 231টি পুনরাবর্তন করছে, তাই যদি বলি এন এর মান কত তাহলে 231টি, তাহলে পর্যায়কাল কত হবে, আর এখান থেকে যদি পর্যায়কাল টাইম কত বলেছে, টাইম বলেছে কত 1 মিনিট, মানে আমরা লিখতে পারি 60 সেকেন্ড। তাহলে এখন ওমেগার মান কত হবে 2πf, তার মানে 2πn/t, যেটা আমরা প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম পার্ট 1 এ, এটা হচ্ছে পার্ট 2 এর ভিডিও হচ্ছে, লিখতে মনে নেই, এটা পার্ট 2 এর ভিডিও হচ্ছে, ঠিক আছে। এই পার্ট 2 এর ভিডিওতে আমরা পার্ট 1 এর ভিডিওতে বলেছিলাম যে ওমেগা = 2πf লেখা যেতে পারে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে এটাকে আবার f = n/t, 2πn/t মানে 2 × π × n এর মান কত 231/60। তাহলে কাটাকাটি করলে আমরা কি পাবো, এখানে কাটাকাটি করলে দেখতে পাবো যে কত হচ্ছে উত্তর 3 × 5 = 6 আছে, কাটাকাটি যাবে 3 × 7 = 21, 22, 23, 2 21, 3 × 7 = 21, 3 20, 60, 2 × 2 = 10, 2 × 20, মানে কত হচ্ছে
77 পাই বাই 10 এত রেডিয়ান পার সেকেন্ড। এত রেডিয়ান পার সেকেন্ড কি বেরোচ্ছে আমার ওমেগার মান বেরোচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এখন কি বলেছে, বলেছে যে এই যে টার্নটা, এই যে টার্নটা কাজ করছে এর উপরে, এই টার্নটা কি করে সবসময় একটা অভিকেন্দ্র বলে যোগান দেয়, বা সেন্ট্রিপিটাল যে ফোর্স বা অভিকেন্দ্র বলে তারের উপর যে টার্নটা কাজ করছে, সেই টার্ন আমরা এই টপিকটা মানে এই তারের উপর টার্ন দিলে সেটা সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করে, এটা আমরা আগের টঙ্কের ক্ষেত্রে দেখেছি। আগের টঙ্কের ক্ষেত্রে আমরা সেটা দেখেছি, সেটা হলো কোশ্চেন নাম্বার মেবি 13। কোশ্চেন নাম্বার 13 ক্ষেত্রে আমরা দেখেছি যে কি হয় না, ওটা কিন্তু আবার কোশ্চেন নাম্বার 13টাই দেখেছিলাম যে টি ইকুয়াল অভিকেন্দ্র বলে যোগান দেয়, অর্থাৎ টেনশন বা আমরা যদি বলি যে টার্নটা, সেই টি ইকুয়াল আমরা লিখতে পারি এম আর ওমেগা স্কোয়ার, এমন সামথিং কিছু একটা লিখেছিলাম এম আর ওমেগা স্কোয়ার। এরকম একটা সূত্র আমরা একটু আগে লিখেছিলাম, সেই সূত্রটা কিন্তু আবার কাজে লাগছে। টি ইকুয়াল টু কি হচ্ছে এম আর ওমেগা স্কোয়ার। এখন টি এর মান যদি বের করতে হয় তাহলে কি হবে, এম এর মান কত 0.12 ইন্টু আর এর মান কত 0.5 ইন্টু ওমেগার মান কত 77 পাই বাই 10 ইন্টু 77 পাই বাই 10, এটা হবে। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এটাকে, তাহলে ক্যালকুলেশন করলে আমরা যদি ক্যালকুলেটরে বসাই তাহলে আমাদের এরকম একটা মান পাবো যে 35.05 নিউটন। টেনশন বলেছে অর্থাৎ টার্ন বলেছে, টার্নটা নিউটনেই হবে, 35.05 নিউটন। সেটা আমরা নিয়ার অ্যাবাউট বলতে পারি যে 35.01, 35.1 বললেই হবে, 35.1 আর 05 আছে 09 হবে, তো এটা 1 এত নিউটন, 35.1 নিউটন। এটা হচ্ছে আমাদের উত্তরে আছে 35.1 নিউটন। তো অপশন 35.1 নিউটন, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। কি করলাম আমরা এখানে, আমাদের ভরের মান বলে দিয়েছে, আর এর মান বলে দিয়েছে, এন এর মান, টি এর মান বলেছে, ওমেগার মান বের করলাম। সেখান থেকে আমাদের সূত্রটা কি, অ্যাকচুয়ালি যে সূত্র টার্নটা সেটা কি করে একটা অভিকেন্দ্র বলে যোগান, আমরা আগে একটা বড় চিত্র এঁকেছিলাম, এখানে একে বুঝিয়েছিলাম যে কিভাবে কাজ করছে। টি ইকুয়াল টু এম আর ওমেগা স্কয়ার সূত্র আমাদের, সেখান থেকে এম এর মান, আর এর মান, ওমেগার মান বসিয়ে দিলাম, উত্তর চলে আসবে। ঠিক আছে। তারপরে বলেছে যে একটি বস্তু কৌণিক বেগ নিয়ে ঘুরছে, ঘূর্ণনকালে নিম্নলিখিত কোনটি সঠিক। তখন একটা বস্তু বৃত্তাকার পথে কৌণিক বেগ নিয়ে, স্থির কৌণিক বেগ নিয়ে যখন ঘোরে তখন তার শক্তি সংরক্ষিত হয়, শক্তি এবং ভরবেগ উভয় সংরক্ষিত, ভরবেগ ধ্রুবক থাকে, এবং বলছে কোনটি নয়। তো এখানে অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি এনার্জি, এখানে যেটা শক্তি সংরক্ষিত থাকে, কারণ এখানে কোন রকম ঘর্ষণ বল কাজ করে না, কোন রকম বাহ্যিক বল বা কোন রকম ঘর্ষণ বলের ক্ষেত্রে কোনো কাজ করছে না, সেক্ষেত্রে শক্তি কি হবে, শক্তি কিন্তু একমাত্র সংরক্ষিত থাকে। 18 দাগের অপশন এ হচ্ছে রাইট আনসার। 18 দাগের থিওরি বলে বোঝা যাবে, অপশন এ হচ্ছে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 18 এ হচ্ছে রাইট আনসার। অপশন এ রাইট আনসার। শক্তি কিন্তু এখানে সংরক্ষিত থাকবে, কারণ এখানে কোনো এক্সটার্নাল ফোর্স বা কোনো যে কোনো কনজারভেটিভ ফোর্স বা কোনো সংরক্ষী বল এখানে কাজ করছে না, বা যে কনজারভেটিভ ফোর্স বা যেমন ফ্রিকশন এখানে কিন্তু কোনো কাজ করে না। তার জন্য কি হয়, তার জন্য কিন্তু এক্ষেত্রে শক্তি সংরক্ষিত থাকে। ঠিক আছে। তারপরে কি বলেছে যে একটা ফ্লাই হুইল প্রতি মিনিটে 360 বার ঘুরলে, একটা ফ্লাই হুইল প্রতি মিনিটে কতবার ঘুরছে, 360 বার ঘুরলে এর কৌণিক দ্রুতি কত হবে, কৌণিক দ্রুতির মান চাইছে। তো কি করে বের করা যেতে পারে, প্রশ্ন নাম্বার 18 আছে, প্রশ্ন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 কি বলছে, কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 19 বলছে যে একটা ফ্লাই হুইল প্রতি মিনিটে 360 বার পুনরাবর্তন করলে কৌণিক দ্রুতি কত হবে। কৌণিক দ্রুতি মানে ওমেগা, তো ওমেগা মানে কত 2 পাই এফ, আমরা এখানেও লিখলাম সূত্রটা, তার মানে 2 পাই এন বাই টি। এন মানে কতবার পুনরাবর্তন করছে, কতবার বলছে 300 বার, 360 বার। তাহলে আমরা লিখতে পারি 2 পাই ইন্টু 360 বাই সময় কতক্ষণ বলেছে 1 মিনিটে, অর্থাৎ 60 মিনিটে। 0 0 কাটবে, 6 6 36, 6 2 কত 12 পাই, 12 পাই এত হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে আমাদের অ্যান্সার, কত হবে 12 পাই রেডিয়ান পার সেকেন্ড। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 20 কি বলছে, কোশ্চেন নাম্বার 20 বলছে যে একটা গাড়ি বৃত্তাকার পথে ঘুরছে, গাড়ির সমান সময়ের অবকাশে কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে, গাড়ির বেগ সংক্রান্ত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক। বলছে এখানে একটা জিনিস বোঝার আছে, যে কোশ্চেন নাম্বার 20 একটা জিনিস বোঝার আছে, সেটা হলো এটাই যে সমান সময়ে কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। সমান সময় যখন কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করবে তখন কিন্তু তার ক্ষেত্রে কি হবে, তার সরণের মান কিন্তু সমান সময় সমান কোণ উৎপন্ন করছে, মানে কি, মানে কৌণিক সরণ সমান হচ্ছে, আর কৌণিক সমান সময় সমান দূরত্ব অতিক্রম করা মানে কৌণিক বেগও কিন্তু সমান হয়। আর কৌণিক বেগ যদি সমান হয় তাহলে আমাদের বলছি বেগের মান ধ্রুবক হয়। তো বেগের মান ধ্রুবক হয়, আর বলছে বেগের মান
অভিমুখ উভয়ই পরিবর্তনশীল। মানে বেগের মান ধ্রুবক নয় বলেছে প্রথম অপশন, তো অবশ্যই ভুল। বেগের মান তো এখানে কনস্ট্যান্ট হতে যাবে, কারণ বলেছে কি এই লাইনটা এখানে খুব ইম্পর্টেন্ট যে সমান সময়ে সমান কোণ কি বলে, সমান সময়ে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, সমান সময়ে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, উৎপন্ন করে সমান সময় কেন্দ্রে কি করে, সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ সমান সময় অর্থাৎ টাইম যে হবে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করছে, অর্থাৎ এর কি হয় কৌণিক বেগ কিন্তু কি হবে, কৌণিক বেগ সমান হবে, কৌণিক বেগ কি হবে, কৌণিক বেগ সমান। কিন্তু আমরা জানি এই বেগের অভিমুখ কোন দিক হয়, স্পর্শক বরাবর বহির্মুখী। তাই বলছে যে সমান সময় কেন্দ্রে যদি সমান কোণ উৎপন্ন করে তখন কৌণিক বেগের মান সমান হয়, কিন্তু অভিমুখ চেঞ্জ হয়ে যাচ্ছে, অভিমুখ প্রতিটা বিন্দুতে চেঞ্জ হয়ে যায়। তাই অপশন কি বলেছে, বেগের মান ধ্রুবক নয়, এটা ভুল। বেগের মান তো অবশ্যই ধ্রুবক, বেগের মান সমান বা কনস্ট্যান্ট। বেগের মান আর অভিমুখ উভয় পরিবর্তনশীল, ভুল, কারণ মান একই থাকে, অভিমুখ চেঞ্জ হয়। গতিবেগের অভিমুখ বৃত্তাকার কেন্দ্রের কেন্দ্রমুখী, অবশ্যই না। কোন দিক বরাবর, স্পর্শক বরাবর বাইরের দিকে হয়। যদি বৃত্ত হয় তাহলে স্পর্শক বরাবর বাইরের দিকে কাজ করে, স্পর্শক বরাবর বাইরের দিকে কাজ করে, তাই তো। বেগের মান সবসময় কি হয়, কৌণিক বেগ স্পর্শক বরাবর বাইরের দিকে কাজ করবে। হচ্ছে গতিবেগের মান ধ্রুবক কিন্তু অভিমুখ পরিবর্তনশীল, এটাই একমাত্র সঠিক, যে মানটা থাকছে ধ্রুবক, মান কনস্ট্যান্ট, মান কি হয় ধ্রুবক হয় কিন্তু অভিমুখ স্পর্শক বরাবর বাইরের দিকে, অভিমুখ স্পর্শক বরাবর বাইরের দিকে হবে। অর্থাৎ অপশন ডি হচ্ছে রাইট আনসার, অপশন ডি হচ্ছে রাইট আনসার। কোশ্চেনের অপশন ডি হচ্ছে রাইট আনসার। তারপরে কোশ্চেন নাম্বার 21টা কি বলেছে, 21টা খুব সহজ। 21টা কি বলেছে, কোশ্চেন নাম্বার 21 কি বলছে, কোশ্চেন নাম্বার 21 বলছে যে আর ব্যাসার্ধের একটা অনুভূমিক রাস্তার বাঁকে এম ভরের একটা গাড়ি সর্বোচ্চ কত বেগে চলতে পারে, রাস্তা এবং টায়ারের মধ্যে স্থির ঘর্ষণ গুণাঙ্ক মিউএস বলে দিয়েছে। তারপর এই কোশ্চেন নাম্বার 21 যে প্রশ্নটা করেছে এই প্রশ্নের উপরে বেস করে আমরা একটা অঙ্ক করেছি। মিউএস বলেছে ঘর্ষণ গুণাঙ্ক, আর ব্যাসার্ধের যে বাঁকটা তার মান বলেছে আর, এবং জি এর মান যদি জি এর মান যদি জি ধরে নিই এবং বস্তুর ভর যদি এম হয়, তাহলে অ্যাকচুয়ালি সূত্রটা এরকম হয় যে সর্বোচ্চ যে বেগে আমরা চালাতে পারবো গাড়িটা, ভি ম্যাক্সিমাম এর মান কত হবে, √ওভার মিউ ইন্টু কত হবে, মিউ ইন্টু আর ইন্টু জি, মিউ ইন্টু কত হয় এই আর যে বাঁকের দৈর্ঘ্য ইন্টু জি। এখানে এমটা কোনো কাজে লাগে না, এখানে অ্যাকচুয়ালি এমটা কোনো কাজেই লাগে না। তো এটা কিন্তু সেই সূত্রটা কিন্তু এই যে এর উপর একটা অঙ্ক আমরা করেছিলাম কোশ্চেন নাম্বার 12 দাগে আমরা এই সূত্রের উপর বেস করে একটা অঙ্ক করেছিলাম, ঠিক আছে। তো গাড়িটি যে বেগ নিয়ে বাঁক নেবে, ঠিক আছে, যে বেগ নিয়ে বাঁক নিলে গাড়িটি কাত হয়ে যাওয়ার বা স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকে না, সেটা কিন্তু ভি ম্যাক্সিমাম। তার সূত্র কিন্তু এটা মিউএস ইন্টু আর ইন্টু জি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অপশন ডি আছে, অপশন ডি তে আছে, ডি হচ্ছে রাইট আনসার, ঠিক আছে। অপশন ডি তে আছে, ডি হচ্ছে রাইট আনসার, ঠিক আছে। তো তারপর কোশ্চেন নাম্বার 22 কি বলছে, কোশ্চেন নাম্বার 22, কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বার হচ্ছে আমার নেক্সট কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 কি বলছে, কোশ্চেন নাম্বার 22 বলছে যে একটা বৈদ্যুতিক পাখা নিজের অক্ষের চারিদিকে 100 আরপিএম কৌণিক বেগ নিয়ে ঘুরছে। সুইচটি বন্ধ করার 15 সেকেন্ড পর পাখাটি স্থির অবস্থায় আসে। এখন বলছে অবস্থায় আসে স্থির কৌণিক বন্ধন ধরে নিয়ে ওই 15 সেকেন্ড সময়ে পাখাটি কত পাক ঘুরছে সেটা আমাদের বের করতে হবে, কত পাক, ঠিক আছে। ওকে, সমস্যা নেই। এটা বৈদ্যুতিক পাখা কি কি দেওয়া আছে দেখি। বলে দেওয়া আছে যে আমাদের যে ওমেগা 0 অর্থাৎ একটা স্থির বা একটা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, এবার তারপর পাখাটা অফ করে দিয়েছে, অফ করে দিয়েছে মানে কি পাখাটা সময় পর থেমে যাবে, থেমে যেতেই হবে তাকে। তাহলে বলছে এখানে যে আমাদের ওমেগা 0 যে কৌণিক বেগ, প্রাথমিক যে কৌণিক বেগ, সেটা আমরা যদি ধরি যে ওমেগা 0 তার মান কত হবে, তার মান বলছে 100 আরপিএম, আরপিএম দিয়েছে বোধহয়, 100 আরপিএম, ওই 100 আরপিএম, তার মানে 100 ইন্টু কত হবে আরপিএম মানে মিনিট পার রোটেশন পার সেকেন্ড। তো 100 ইন্টু কত হবে রোটেশন 2π বাই কত দিয়ে গুণ করতে হবে আমাকে, 2π বাই 60 মিনিট বলেছে সেকেন্ডে বের করার জন্য, তাই তো। অ্যাকচুয়ালি আমরা এটা এইভাবে না লিখে আমাদের সেই চেনানা সূত্র দিয়ে লিখলেই ভালো লাগবে দেখতে, যে 2π ইন্টু এফ হয়, 2π ইন্টু এফ, এফ মানে n বাই টি, n মানে কত 100 বাই টি মানে কত 60। তো এখানে যদি কাটাকাটি করি আমরা তাহলে দেখতে পাবো 0 0 কাটবে, 2 3 গুণ 6 মানে 10π বাই হচ্ছে 3 এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আরপিএম এর দেওয়া ছিল, রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম, ঠিক আছে। এটা আমাদের প্রথম কাজ। আরপিএমটা কি করতে হবে আমাদের, রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। প্রথম কথা কি বলেছে, বলেছে পাখাটা সুইচটি অফ করার 15 সেকেন্ড পর পাখাটি স্থির অবস্থায় আসে। তাহলে টি ইজ ইকুয়াল টু কি বলেছে, এটা যদি ইনিশিয়াল ধরি আমরা ওমেগা আই ধরি ইনিশিয়াল,
টি বলেছে 15 সেকেন্ড পর, ঠিক আছে। আর 15 সেকেন্ড পর স্থির অবস্থায় আসে মানে কি, ওমেগা এফ মানে ফাইনাল যে ওমেগাটা তার মান কত হবে 0 রেডিয়ান পার সেকেন্ড, আর দরকার মানে 0 হয়ে যাবে, তার মান কত হবে 0 হয়ে যাবে। রেডিয়ান পার সেকেন্ড দিয়েই দিই, তো 0 রেডিয়ান পার সেকেন্ড, তো তার মান কত হয়ে যাবে 0 রেডিয়ান পার সেকেন্ড। এখন বলেছে যে পাখাটি স্থির কৌণিক মন্দন নিয়ে, মানে যে কৌণিক মন্দন নিয়ে চলবে সেটা কিন্তু স্থির, ওই 15 সেকেন্ড সময় পাখাটি কত পাক ঘুরে সেটা বের করতে হবে। তাহলে আমাদের যদি স্থির কৌণিক মন্দন ধরে নিই আমরা, যে আমরা ধরলাম যে স্থির কৌণিক মন্দন কেন কিছুটা ধরতে হবে, স্থির কৌণিক মন্দন, স্থির কৌণিক মন্দন সমান সমান আলফা, সমান সমান আলফা ধরে নিয়েছি। যদি আলফা হয় তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু বা ওমেগা এফ ইজ ইকুয়াল টু ওমেগা 0 প্লাস ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তো ওমেগা এফ ইজ ইকুয়াল টু ওমেগা 0 ইন্টু হচ্ছে এটি, মানে এখানে অ্যাকচুয়ালি আলফা ইন্টু টি। একটু ওমেগা 0 এর মান কত, ওমেগা 0 এর মান তো আমাদের 10 পাই বাই 3, তাহলে ওমেগা এফ এর মান কত 0, 0 ইজ ইকুয়াল টু 10 পাই বাই 3 প্লাস আলফার মান কত, আলফার মান জানি না, টি এর মান কত 15, ঠিক আছে। আলফার মান বের করতে হলে করতে হবে, এটা এই পাশে যাবে, তাহলে আলফা ইন্টু 15 সমান সমান 10 পাই বাই 3, তার আগে একটা মাইনাস আসবে, তাহলে আলফার মান কত হবে মাইনাস 10 পাই বাই 3 ইন্টু কিন্তু ভাগ হয়ে যাবে 1/15 হয়ে যাবে, ইন্টু 1/15, 1/15, তাহলে এখানে কত হবে 5 দুগুণ 10, 3 5 15, তাহলে 2 পাই বাই কত হবে 2 পাই বাই 15, 2 পাই বাই কত হবে 15, 5 দুগুণ 10, 3 5 15, 3 5 15, 5 দুগুণ 10, 2 পাই বাই 15, তাহলে আমাদের কত আসছে, ভুল করলাম এখানে, 3 5 15, 5 দ্বারা হচ্ছে 9, 15 কেন হচ্ছে, 2 পাই বাই 9, 2 পাই বাই 9, আলফা মান কত হচ্ছে 2 পাই বাই 9 এত রেডিয়ান পার সেকেন্ড, এত কি বলেছে এত রেডিয়ান পার সেকেন্ড। তো এটা যদি রেডিয়ান পার সেকেন্ডে কাকে হয় তাহলে কি বলছে আলফার মান কত হচ্ছে, তাহলে এত রেডিয়ান পার সেকেন্ড। এখানে একটা জিনিস বুঝতে হবে যে এখানে যেটা বোঝা সেটা হলো আলফার মানটা কিন্তু নেগেটিভে এসছে, অর্থাৎ মন্দনের জন্য কিন্তু নেগেটিভে চলে এসছে। এবং আমাদের যেটা করতে হবে সেটা হলো কৌণিক সরণের মানটা আমাদের বের করতে হবে, তো রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হবে, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। কারণ আমাদের বলেছে কৌণিক সরণের মান বের করতে হবে, তারপর কতটা পাক সংখ্যা সেটাও বের করতে হবে। তো কতটা কৌণিক সরণ হচ্ছে, অর্থাৎ এই যে এই মন্দন নিয়ে 15 সেকেন্ডে 100 আরপিএম থেকে 0-তে এসছে, অর্থাৎ এটা এত রেডিয়ান পার সেকেন্ড থেকে 0 রেডিয়ান পার সেকেন্ড এসছে, কিন্তু পাক সংখ্যা কত হচ্ছে সেটা তো জানি না আমরা। কৌণিক সরণ অর্থাৎ থিটার মান কত হচ্ছে সেটা বের করতে হবে। থিটার মান যদি কত সেটা বের করতে গেলে এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, ওমেগা 0 টি মাইনাস হবে অ্যাকচুয়ালি সূত্রের, বা আমরা এখান থেকে মাইনাস সহ যদি মানটা পাই তাহলে মাইনাস দেওয়ার প্রয়োজন নেই, তাহলে তোমরা প্লাস প্লাস আমরা লিখি হাফ ইন্টু আলফা টি ওয়ান স্কোয়ার, আলফা টি ওয়ান স্কোয়ার। তাহলে এখান থেকে থিটার মান বের করতে ওমেগা 0 মান কত, ওমেগা 0 মানে ওমেগা 0 বলতে একটু ওমেগা আই, এটা 0 নয় আই লিখবো আমরা। আর আমাদের কত হচ্ছে 10 পাই বাই 3, তাহলে 10 পাই বাই 3 ইন্টু টি এর মান কত বলেছে 15 সেকেন্ড, এটা প্লাস হবে অ্যাকচুয়ালি, এখানে প্লাস দিই হাফ ইন্টু আলফার মান কত মাইনাস 2 পাই বাই 9, তাহলে মাইনাস 2 পাই বাই 9, ঠিক আছে, ইন্টু কত টি মানে হচ্ছে 15 গুণ 15, এটা হবে আমাদের। এখান থেকে কাটাকাটি করলে কত হবে 3 5 15, মানে 5 10 কে 50 পাই আগে হয়ে গেল, প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে। আচ্ছা কত মাইনাস হবে, 2 2 কাটছে, 3 3 কে 9, 3 5 15, 3 কে 3, 3 5 15, ঠিক আছে। তাহলে 5 5 25 পাই, তাহলে 25 পাই বাদ যাচ্ছে, তাহলে 50 পাই থেকে 25 পাই বাদ গেলে 25 থাকে পড়ে থাকে 25 পাই, তাহলে কৌণিক সরণ কত হচ্ছে 25 পাই। আমরা পাক সংখ্যা বের করতে হলে কি করতে হয়, টোটাল 25 পাই তার কৌণিক সরণ হচ্ছে, কিন্তু আমরা জানি একবার পূর্ণ একবার সম্পূর্ণ ঘুরে আসতে 2 পাই সময় লাগে, 2 পাই হচ্ছে 2 পাই দূরত্ব যায় একবার সম্পূর্ণ পাকে। তাহলে পাক সংখ্যা মানে পাক সংখ্যা যদি আমাদের বের করতে হয় তাহলে সূত্রটা কি 25 পাইকে 2 পাই দিয়ে ভাগ করতে হয়, আমরা আগেও করেছিলাম, এটা আমাদের 1 নম্বর দিকে কোশ্চেনটা ছিল, এই প্রথম দিকের কোশ্চেন ছিল এটা। তাহলে 25কে 2 দিয়ে ভাগ করে 12.5 এত হবে আমাদের পাক সংখ্যা 12.5, সেই পাক সংখ্যা কত 12.5, ঠিক আছে, মানে একটা 12খানা পূর্ণ ভাগ এবং আর একটা অর্ধেক ভাগ, ঠিক আছে। তাহলে অপশন এ হচ্ছে রাইট আনসার, অপশন এ আছে 12.5, অপশন এ হচ্ছে আমাদের রাইট আনসার, ঠিক আছে, অপশন এ হচ্ছে আমাদের রাইট আনসার। বোঝা গেল কি করলাম অঙ্কটা।
প্রথমে কি করেছে আমাদের ওমেগা ইনিশিয়াল ওমেগা বলে দিয়েছে, অর্থাৎ পাখাটা যখন সুইচ অফ করবো সেই সময় পাখার যে কৌণিক বেগ সেটা বলে দেওয়া আছে। তার মান কত 100 আরপিএম, তার মানে এটা আরপিএম এর কাছে দেওয়া ছিল, দেখে আমরা রেডিয়ান পার সেকেন্ড করতে গেলে 110 পাই বাই 3 হলো। ওকে 15 সেকেন্ড বলেছি, 15 সেকেন্ড পর কি হচ্ছে স্থির হচ্ছে, মানে ফাইনাল যেটা তার মান 0 রেডিয়ান পার সেকেন্ড। কারণ স্থির কৌণিক মন্দন বলেছে আলফা, বলে দিয়েছে যে কৌণিক মন্দনটা স্থির বলেছে, তো স্থির কৌণিক মন্দন সেটাকে আলফা ধরেছি আমরা। তো আলফা যদি হয় তাহলে ওমেগা এফ ইজ ইকুয়াল টু ওমেগা 0 মাইনাস আলফা টি। সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি ফ্ল্যাশ তো এই কারণে নিয়েছি কারণ আমরা জানতাম যে আলফার মানটা আমাদের নেগেটিভ আসবে, যদি নেগেটিভ নিতাম তাহলে আলফার মানটা পজিটিভে আসতো, ঠিক আছে, এটা যে কোনো একটা কিছু করলেই হবে। তো 0 ইজ ইকুয়াল টু কত, এখানে যদি আমরা নেগেটিভ নিতাম তাহলে এটার মান পজিটিভ আসতো, তখন এখানে এটার মান কিন্তু নেগেটিভ নিতে হতো, ব্যাপারটা আলটিমেটলি একই, ঠিক আছে। তো ওমেগা 0 এর মান কত 10 পাই বাই 3 প্লাস আলফা ইনটু 15, এখানে মানটান বসে আলফার মানটা হলো মাইনাস 2 পাই বাই 9 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। এখন আমাদের বলছে কৌণিক সরণটা কেন বের করছি, কতটা পাক সংখ্যা, তা পাক সংখ্যা বের করতে লাগে কৌণিক সরণ বের করতে লাগে 2 পাই দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু কতটা পাক সংখ্যা সেটা বেরিয়ে আছে। তাহলে পাক সংখ্যা বের করতে লাগে কৌণিক সরণ বের করতে হবে। তো সূত্রটা কি এজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, সেখান থেকে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি ওমেগা আই টি প্লাস হাফ আলফা টি স্কয়ার। তো সেই সূত্রে পাঠিয়ে দিলাম, আমরা এখান থেকে থিটার মান 25 পাই পেলাম, তাকে আমরা 2 পাই দিয়ে ভাগ করলে আমরা 12.5 পেলাম। এটাই কিন্তু আমাদের কি গেল, এটাই গেল আমাদের পাক সংখ্যা। কোশ্চেন নাম্বার 22 শেষ হলো, সাথে সাথে কোশ্চেন নাম্বার 23 কি বলেছে, কোশ্চেন নাম্বার 23টা কি বলেছে, যেটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারিদিকে একটি সম্পূর্ণ আবর্তন করতে 90 মিনিট সময় নেয়, ঠিক আছে। এই উপগ্রহের কৌণিক দ্রুতি রেডিয়ান পার সেকেন্ডের কাছে কত হবে। তা খুব সিম্পল একটা প্রশ্ন, তাহলে আমাদের কি কি বলেছে সেটা লিখে নেওয়া দরকার। বলেছে টোটাল পাক সংখ্যা, বলেছে একবার ঘুরপার ক্ষেত্রে কত সময় লাগে সেটা বলেছে। তো কি বলেছে যে কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারিদিকে একটি সম্পূর্ণ আবর্তন করতে, অর্থাৎ আমাদের এন এর মান বলেছে হচ্ছে 1, এটা সম্পূর্ণ আবর্তন করতে হবে, অর্থাৎ এন এর মান কত বলেছে 1 বলেছে 90 মিনিট সময় নেয়। তাহলে টি এর মান কত, টি এর মান বলেছে 90 মিনিট সময় নেয়। এখন বলেছে 90 মিনিট যদি সময় নেয় তাহলে ওই উপগ্রহের কৌণিক দ্রুতি রেডিয়ান পার সেকেন্ডে কত, ওমেগা মানে কি, এবং আমরা আগেও করেছি ওমেগা মানে হচ্ছে 2 পাই এফ, তার মানে 2 পাই এন বাই টি, তার মানে 2 ইন্টু পাই ইন্টু এন এর মান কত 1 বাই সময়ের মান হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড বলেছে, তাহলে 90 ইন্টু 60, 90 ইন্টু কত 60, তাহলে 90 ইন্টু কত 60 হবে, তাহলে কাটাকাটি করলে কত হবে 30, তার মানে পাই হচ্ছে উপরে হচ্ছে আর তাহলে কত 3 9 27 মানে 2700 পাই বাই 2700 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অপশন, হচ্ছে উত্তর। সে অপশনে আছে নিশ্চয়ই, অপশনে কত আছে, কত নম্বর অপশনে পাই বাই 2700, অপশন সি তে আছে। তো অপশন সি হচ্ছে রাইট আনসার, অপশন সি হচ্ছে এটার রাইট আনসার। তারপরে কি বলে, সমবৃত্ত গতিতে ঘূর্ণায়মান কণার কোন রাশির পরিবর্তনশীল, কি বলেছে যে সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান, কোশ্চেন নাম্বার 24 কি, সমবৃত্তীয় পথে ঘূর্ণায়মান কোন কণা সমবৃত্তীয় পথে ঘুরছে, তো ঘূর্ণায়মান কোন কণার ক্ষেত্রে কি বলেছে, কণার ক্ষেত্রে বলেছে কোন রাশি পরিবর্তনশীল, কৌণিক বেগ, কৌণিক ভরবেগ, গতিশক্তি আর ত্বরণ। এর মধ্যে বলছে কোনটা পরিবর্তনশীল, কৌণিক বৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান কোন কণার ক্ষেত্রে কিন্তু ত্বরণের মান, অপশন 24 এর জায়গায় অপশন ডি হচ্ছে রাইট আনসার। উত্তর কি হবে ত্বরণ, ত্বরণের মানটা কিন্তু পরিবর্তনশীল, অপশন ডি ত্বরণের মানটা কিন্তু পরিবর্তনশীল। বোঝা গেল, সমবৃত্ত বলেছে না, সমবৃত্ত বলার জন্য ত্বরণ হয়েছে। সমবৃত্তীয় পথে ঘূর্ণায়মান কোন কণার কি হয়, কোন কণার ক্ষেত্রে বলছে যে কোন রাশিটা পরিবর্তনশীল, ত্বরণের মানটা কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হবে সমবৃত্ত পথে ঘোরার জন্য। লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25 কি বলছে, কোশ্চেন নাম্বার 25 বলছে কোশ্চেন নাম্বার 25 কি বলছে, কোশ্চেন নাম্বার 25 বলছে যে 2 কেজি ভরের একটা বস্তু, অর্থাৎ এম এর মান কত বলছে 2 কেজি, তো এম সমান 2 কেজি লিখলাম। এখন বলছে এটা বলতে এমন ভাবে বৃত্তপথে চলে যে তার অভিকেন্দ্র ত্বরণ সর্বদা স্পর্শ বরাবর ত্বরণের সমমানে হয়। আচ্ছা আর কত বলেছে 2 কেজি ভরের একটা বস্তু কেন বৃত্তপথে চলে, আচ্ছা বৃত্তপথের ব্যাসার্ধ আর এর মান বলে দিয়েছে, আর এর মান কত বলেছে 2 মিটার লিখে রাখলাম। এখন বলেছে যে এমন ভাবে বৃত্তপথে চলে যে অভিকেন্দ্র ত্বরণ সর্বদা স্পর্শ বরাবর ত্বরণ, আচ্ছা অভিকেন্দ্র ত্বরণ এটা বলে দিই একটু, এটা যদি বৃত্তাকার পথে চলে, এটা যদি বৃত্তাকার পথে চলে তা বলছে এই বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই বিন্দু বৃত্তের কেন্দ্র, তো অ্যাকচুয়ালি অভিকেন্দ্র ত্বরণ কি হয়, এখানে যদি পার্টিকেল দেখা যায় অভিকেন্দ্র ত্বরণ কি হয় নিচের দিকে কাজ করে, অভিকেন্দ্র ত্বরণ কি হয় নিচের দিকে কাজ করে, কারণ নেভিটা নিচের দিকে কাজ করে, অভিকেন্দ্র বল নিচের দিকে কাজ করে, তো অভিকেন্দ্র ত্বরণ নিচের দিকে কাজ করে, কিন্তু বেগ এদিক বরাবর কাজ করে, আর বেগ যদি এদিক বরাবর কাজ করবে তাহলে রৈখিক ত্বরণ যেটা সেটাও কিন্তু এদিক বরাবর কাজ করে। রৈখিক ত্বরণ স্পর্শ বরাবরই কাজ করবে রৈখিক ত্বরণ, বেগ যেদিকে কাজ করে রৈখিক ত্বরণ সেদিকেই কাজ করবে। আবার অভিকেন্দ্র ত্বরণ বলে এদিক বরাবর কাজ করবে, তাহলে অভিকেন্দ্র ত্বরণ একটা এদিক বরাবর কাজ করবে যেটাকে আমরা এ সি বলছি, আর এটাকে আমরা বলছি এ টি,
যেটা ট্যানজেন্ট বা স্পর্শক বরাবর যেটা কাজ করবে আমাদের, ঠিক আছে, যেটা কি করবে স্পর্শক বরাবর কাজ করবে, স্পর্শকীয় ত্বরণ বলা হয়ে থাকে এটাকে। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমাদের যেটা বলেছে অভিকেন্দ্র ত্বরণ স্পর্শকীয় ত্বরণ সমান, অর্থাৎ এসি সমান সমান এটি। এসিটা কি, এসি হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ, তাই বলছে অভিকেন্দ্র ত্বরণ কি হয়, অভিকেন্দ্র ত্বরণ বলছে স্পর্শকীয় যে ত্বরণ আছে, স্পর্শকীয় যে ত্বরণ আছে তার সঙ্গে কিন্তু সমান হবে, এটা আমাদের বলে দিচ্ছে। স্পর্শকীয় ত্বরণের সঙ্গে কিন্তু অভিকেন্দ্র ত্বরণ সমান হবে। এখন আমি যদি দুটো পার্ট করি, একদিকে কি করছি, একদিকে হচ্ছে এসি লিখছি আর একদিকে এটি লিখছি, এর মান যদি বের করি তাহলে এটা মান কি হয়, ভি স্কোয়ার বাই আর হবে এসি এর মান, আর এটি এর মান কত হবে, ডিভি বাই ডিটি, সেই রৈখিক ত্বরণ থেকে এটা আসছে। এই দুটো যদি এখন সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার বাই আর সমান, অতএব যেটা লিখছি আমরা ভি স্কোয়ার বাই আর সমান সমান ডিভি বাই ডিটি। এখান থেকে আমরা যদি একটু ডিভি এই পাশে আছে অপেক্ষক, তাহলে ভি স্কোয়ার এই পাশে নিয়ে আসা উচিত, তাহলে ডিটি বাই আর সমান সমান ডিভি বাই কিন্তু ভি স্কোয়ার হবে, ডিভি বাই কি হবে ভি স্কোয়ার। এখানে যদি ডিটির মানটা আমরা রাখি, ডিটি সমান সমান তাহলে কত হবে, আর গুণ হয়ে যাবে আর ডিভি বাই ভি স্কোয়ার, আমরা এটাই কিন্তু পাবো, ডিটি সমান সমান কি হবে আর ডিভি বাই ভি স্কোয়ার। এখন আমাদের যেটা করা উচিত, আমাদের বের করা উচিত কি বলেছে, 2 কেজি বা যদি প্রাথমিক বেগের মান v0 হয় কতক্ষণে তার 2v0 তে পৌঁছাবে। তা আমরা ধরলাম সময় যখন t1, এটা মুছে দিচ্ছি, সময় যখন t1 তখন কি হয়, আচ্ছা এটাও মুছে দিলাম, এটাও এখানে আমার জায়গা লাগবে অনেকটা। তো বলেছে সময় যখন t0, এখান থেকে t এর মান t হচ্ছে t0 থেকে সময় যখন 0 সেকেন্ড থেকে t সেকেন্ডে যাচ্ছে, তখন ধরলাম বেগ v0 থেকে 2v0 তে পৌঁছাচ্ছে, ঠিক আছে, এটা কি হচ্ছে v0 থেকে 2v0 তে পৌঁছাচ্ছে, ঠিক আছে, v0 থেকে 2v0 তে পৌঁছাচ্ছে। ওকে, তাহলে এখন আমরা লিখতে পারি উভয় পাশে যদি t যদি পেতে যাই আমরা, উভয় পাশে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন dt 0 থেকে t লিমিট সমান সমান ইন্টিগ্রেশন v0 আর 2v0, এখানে কত হবে, এখানে হচ্ছে আর ডিভি বাই ভি, আর ডিভি বাই ভি স্কোয়ার। এখান থেকে কি হয়, আর বাইরে বেরিয়ে আসে, ইন্টিগ্রেশন v0 2v0 ডিভি বাই ভি স্কোয়ার। কি বলছে এখান থেকে বলছে যে এখান থেকে আমরা কি পাবো, টি পাবো, যার লিমিট কত হবে 0 থেকে টি পর্যন্ত। আর এখান থেকে কি পাবো আমরা, এখান থেকে আমরা আর তো বাইরে বেরিয়ে আসছে, আমরা যদি এখান থেকে লিখি v0 আর এখানে 2v0, এখান থেকে হচ্ছে v⁻² ডিভি। এখানে যদি আমরা ডেরিভেটিভ করে তাহলে ইন্টিগ্রেশন করি, তাহলে এখান থেকে আর বাইরে বেরোবে, এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারি v⁻² প্লাস 1 বাই -2 প্লাস 1, যার লিমিট v0 থেকে 2v0 পর্যন্ত। কি করে পেলাম এটা, আমাদের সূত্র ছিল একটা এরকম, আর সূত্রটা এরকম যে x⁻n dx যদি ইন্টিগ্রেশন করি আমরা তাহলে কত পাই, x⁻n প্লাস 1 বাই টোটালটার বাই n প্লাস 1, এটা ছিল আমাদের সূত্র। তো সেখান থেকে আমরা এটা লিখতে পারি। এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে t-0 হবে, আর এখানে কি হবে ওটা থেকে যদি আমরা লিখি তাহলে আর বাইরে থাকছে, আর এখান থেকে কি হচ্ছে না, এখান থেকে যেটা হবে সেটা হলো যে আর তো বাইরে থাকছে, আর এখান থেকে আর এখান থেকে যেটা আসবে v⁻−1 বাই -1, ঠিক আছে, অর্থাৎ আমরা এখান থেকে একেবারে লিখতে পারি, কেমন করে যে 1 বাই -1 বাই v0 থেকে 2v0 পর্যন্ত। আমরা লিমিট যদি বসাই তাহলে মাইনাস, এখানে কত হবে -1 বাই 2v0 মাইনাস অফ -1 বাই v0, ঠিক আছে, এটা হবে লিমিট বসালে, এটাও ব্র্যাকেটের মধ্যে থাকুক, ঠিক আছে। তাহলে এখান থেকে কত হচ্ছে আর বাইরে যাচ্ছে, এখান থেকে আমি যদি লিখি তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি যে 1 বাই 2v0, যেটা মাইনাস হবে আগে একটা, প্লাস 1 বাই v0, তার মানে এখান থেকে কত হচ্ছে আর ইন্টু 2v0, যেটা এটা লসাগু যাবে, 2v0 যদি লসাগু হয় তাহলে উপরে -1 প্লাস 2, তার মানে কত হচ্ছে আর ইন্টু 1 বাই 2v0, 1 বাই 2v0, আবার আর এর মান কত 2 ইন্টু 1 বাই 2v0, 2 কেটে গেল 1 বাই v0, 1 বাই v0 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অপশন কত নম্বর অপশনে বলেছে 1 বাই v0, অপশন নিয়ে বলেছে আমাদের সঠিক অ্যান্সার।
অপশন এ হচ্ছে এখান থেকে কি পাবো, টি মাইনাস জিরো করলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি টি পাবো, টি পাবো, টি পাবো, টি পাবো। টি ইজ ইকুয়াল টু 1/v0, যেটা আমাদের অ্যান্সার অপশন এ। এই গেল আমাদের মোট 25টা অঙ্ক। ঠিক আছে, এই গেল আমাদের মোট 25টা অঙ্ক। আমরা নেক্সট দিন বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট দিন 26 থেকে দেখি কত করে। যেমন 49টা অঙ্ক আছে, অর্ধেকটা হয়েছে, এখন বাকি অর্ধেকটা বাকি আছে। ঠিক আছে, খুব শীঘ্রই করে দেবো, খুব দ্রুত এটা পাঠিয়ে দেবো, সলভ করে দেবো প্রবলেমগুলো। ঠিক আছে।